আবারও সবাই বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট। কঠোর হুঁশিয়ারি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে সঙ্গী সন্ত্রাসী অস্ত্রধারী হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন তাদের সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগকে বাঁচিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি ফল হিসেবে বাঁচিতে পারেন না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না। আওয়ামী লীগ ঠিক কবে রাজনীতিতে ফিরবে? সাজ্জাদ কাদির বরাবর বাস্তবতার নিরিখে কথা বলে। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে। আওয়ামী লীগের ফেরা বলা যায় ফেরা শুরু হবে। তো সম্মানিত দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের প্রেক্ষাপটের যে নতুন ভিডিওগুলো আছে সেটা আমরা স্ক্রিনের উপর দেখে নিব। তার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক দিবেন। তো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিও দেখার পরে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল আলোচনা সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখব স্ক্রিনের উপরে। চলুন ভিডিওটা দেখে নিই। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা। ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে সঙ্গী সন্ত্রাসী অস্ত্রধারী হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে যারা স্বাধীনতা বিশ্বাস করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন, যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চান, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সুখী সমৃদ্ধ জাতি গড়ে উঠুক, উন্নত বাংলাদেশ গড়ে উঠুক, যারা চান তাদের সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাংলার জনগণ আমাদের সাথে আছে, ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই। আমি আছি বাংলাদেশের জনগণের সাথে। মনে রাখবেন, বাবা মা ভাই সবই তো হারিয়েছি। আজকে আমাদের ঘর বাড়ি যা কিছু ছিল পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ করে দিয়েছে। তৃণমূল থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান জীবন জীবিকার সব পথ বন্ধ করে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের মাটি ও মানুষের থেকে উঠে এসেছে। আওয়ামী লীগ গড়ে উঠেছে জনগণের শক্তিতে। অবৈধ পথে ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে ওঠা দল না। আর অবৈধ ক্ষমতা দখলকারী বলে দেবে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ ভাবে নিষিদ্ধ হয় না, হবে না। এই আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে জনগণের কল্যাণ হয়, মঙ্গল হয়, জনগণের উন্নতি হয়। তাই জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করবার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশের এই কালো মেঘ কেটে যাবে, বাংলাদেশের মানুষ আবার সুন্দর জীবন ফিরে পাবে। সকলকে আবার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলন সফল হোক সেই কামনা করছি। গণতন্ত্র মুক্তির এই আন্দোলন সফল হোক। একটা কথা স্পষ্ট বলতে চাই, অনেক মানুষ তারা হত্যা করেছে। হয়তো এখন শুধু নাম দাম খুব অল্প লোকেরই পাওয়া গেছে, বাকি অনেকে পাওয়া যায়নি। বহু লাশ বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ নদীতে ভেসে গেছে। বহু মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আর জেল জুলুম অত্যাচার তো সীমাহীন। আর এই কয়দিনে একের পর এক আমার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং আমাদের সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মীকে গ্রেপ্তার করা, শুধু গ্রেপ্তার করছে না, গ্রেপ্তার করার পর তাদেরকে মারধরকে অমানবিক নির্যাতন চালাচ্ছে। আমি সাবধান করে দিচ্ছি, যারা নির্যাতন করছেন ভুলে যাবেন না এই বাংলাদেশের আপনাদেরও দেশ। আজকে একটা পরিবারের উপর আপনারা হামলা করেন, কি মব ভায়োলেন্স, তার সাথে আবার জোটে পুলিশের লজ্জা করে না? যারা মেরে পা বেঁধে ঝুলিয়ে রেখেছিল, রক্ষা করতে গিয়েছিল, আমরাই রক্ষা করতে যে উল্টা আমরা অভিযুক্ত। আর যারা এই পুলিশকে হত্যা করলো তাদের কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছে। যেমন কে দিয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করে দিয়েছে। তার কারণটা কি? কারণ এটা তার পরিকল্পনায় ছিল, এটা একটা মেট্রোপলিস ডিজাইনের অংশ। আমাদের নানা মিথ্যা নানা ধরনের ভিডিও বানিয়ে এটা বানিয়ে ওটা বানিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষের উপর আস্তে আস্তে বিশ্বাস আছে যে এই সমস্ত অপপ্রচার তারা কান দেবেন না। একদিকে যেমন পুলিশ হত্যা করে পুলিশের একেবারে মোরালিটি ভেঙে দিয়েছে, সিভিল প্রশাসনের একই অবস্থা। এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না। আইনের শাসন নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই। আর কথা কথায় গ্রেপ্তার আর মামলা, যে পরিমাণ মামলা ইউনূস দিয়েছে সকলের বিরুদ্ধে, আর যত মিথ্যা অপবাদ ছড়ানো, এই মিথ্যা অপবাদ ছড়িয়ে একবার মানুষকে বোকা বানিয়েছে, ভবিষ্যতে পারবে না, আর পারবে না। এটা তার মাথায় রাখা উচিত। আজকে ইউনূসকে জবাব দিতে হবে যে আওয়ামী লীগের কত নেতাকর্মী, পুলিশ, আনসার এদেরকে গুম করেছে, তার জবাব দিতে হবে। সেই হিসাবে একদিন নেওয়া হবে। প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতিতে পড়া, চাঁদাবাজি, মাস্তানি ছাড়া কোনো কাজ নাই, টাকা ছাড়া কোনো কথা নাই। যে এই দুর্বিষহ অবস্থা থেকে গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা কারাগার, গোটা বাংলাদেশটাই হয়ে গেছে একটা জল্লাদখানা। আয়নাঘর করতে এখন বাংলাদেশটা, গোটা বাংলাদেশে তো আয়নাঘর। ইউনূস বাহিনীর অত্যাচার নির্যাতনে প্রত্যেকটা পরিবার অসুস্থ, কারো জীবনের নিরাপত্তা নাই। পুলিশ বাহিনীকে শেষ, সিভিল প্রশাসন শেষ, সেনাবাহিনীর ডিসিপ্লিন ফোর্স তাদেরকে যেখানে হুকুম দেবে সেখানেই যাবে, তাদের বিরুদ্ধে মামলা। তার বাকি আইসিটিতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষাকারী তাদের বিচার কীভাবে সেই কোর্ট হবে যে কোর্টে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করেছি। এটা তো ঘোরতর অন্যায়। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুষ্টি দেখানো, স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করা। আজকে সেনাবাহিনীকে দুর্বল করার অর্থ কী দাঁড়াচ্ছে? যতগুলি অফিসার, 29 জন অফিসারের বিরুদ্ধে মামলা, আরও নাকি 65 জনের তালিকা হচ্ছে। আবার নাকি সেনাপ্রধান আর তাদের বিরুদ্ধে মামলা করার জন্য নাকি আবার হুকুম জারি করছে আবার ইউনূসের দল।
তো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কে? ওই ইউনূসের সেই মিলিশিয়া বাহিনীর জঙ্গি উপদেষ্টা, তার হাতে করা অবৈধ কতগুলি অস্ত্র আর কটা জঙ্গিদের দিয়ে করবে দেশকে এই ধ্বংসের কিনারা থেকে বাঁচাবার জন্য। সমস্ত রাজবন্দীদের মুক্তি দেওয়া, সেনা অফিসারদের বিরুদ্ধে সমস্ত এবং পুলিশ অফিসারদের বিরুদ্ধে, তারপর সিভিল প্রশাসনের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সপক্ষ শক্তি যারা কারাগারে বন্দী সকলে মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে। দেশের মানুষের আজকে খাদ্য নিরাপত্তা নাই, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, মাথা পিছু আয় কমে গেছে। খাদ্যের নিরাপত্তা দিতে হবে, জিনিসের দাম কমাতে হবে। ঘরে বাইরে আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা অবস্থা চরম আকার ধারণ করেছে। জনগণের জীবনের নিরাপত্তা দিতে হবে। প্রত্যেকটা মানুষের, ছোট শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা, প্রত্যেকটা মানুষের জীবন যাতে নিরাপদ হয়, সুশৃঙ্খল হয় এবং বাংলাদেশ যাতে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আওয়ামী লীগ ঠিক কবে রাজনীতিতে ফিরবে, এটা বাংলাদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী এবং আওয়ামী লীগারদেরও একটা খুব বড় ধরনের জিজ্ঞাসা। আমাকেও অনেকে জিজ্ঞাসা করেন, কিন্তু আসলে সদুত্তর দেওয়া কঠিন হলেও উত্তর দেওয়াই যায়। সাজ্জাদ কাদির বরাবর বাস্তবতার নিরিখে কথা বলে। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনপ্রিয়তা। আমি বরাবরই বলি না, এখনই একটা নির্বাচন দিয়ে দেখেন, কারো কোনো পক্ষপাতিত্ব দরকার নেই, আওয়ামী লীগের জন্য পক্ষপাত দরকার নেই, কিংবা যে বা যারা নির্বাচনটা করবেন তারা অন্যদেরও পক্ষপাতিত্ব করবেন না, একটা নিরপেক্ষ নিউট্রাল একটা পরিবেশ দিন। আমি উদাহরণ হিসেবে যদি বলি যে 2008 সালের যে 111 সরকার ছিল, তেমন একটা সরকার দিন, দেখুন কি ঘটে। আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয়ী হবে। এখন যেহেতু আপাতত সেটি হচ্ছে না, ইউনূস সরকার একটা পাতানো সাজানো গোছানো নির্বাচন করে একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চাইছে এবং এটা ক্ষমতায় বসাবেন। বারবার বলছি, প্রত্যেকটা কন্টেন্টে বলছি, কারণটা হচ্ছে ইউনূস সরকারের অনেকদিন হয়ে গেছে, 1.5 বছর হয়ে যাচ্ছে। ইউনূস সরকারের সেফ এক্সিট দরকার। এই সেফ এক্সিট নিশ্চিত করার জন্য যাকে সবচেয়ে নিরাপদ মনে করা হচ্ছে তাদেরকেই ক্ষমতায় বসাবে। আমি এগিয়ে রাখবো জামাতকে, বিএনপির চেয়েও জামাতকে এগিয়ে রাখবো, যে জামাতকে ক্ষমতায় বসালে নিরাপদে নির্বিঘ্নে ইউনূস সরকারের পরিষদে যারা আছেন তারা নিরাপদে চলে যেতে পারবেন, এমনকি সেনাবাহিনীর পর্যন্ত। কারণ এই নির্বাচনের কয়েক মাসের মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হয়ে যাবে। 15 সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান 60 বছর পূর্ণ হওয়ায় অবসরে যাবেন। কাজে কয়েক মাসের মধ্যে একটা সেফ এক্সিট নিশ্চিত হবে। আর আওয়ামী লীগ কবে থেকে ফিরবে, আমি এক কথায় যদি বলি, উত্তর দেই, তাহলে আওয়ামী লীগ সেনাবাহিনী ব্যারাকে ফেরার পরে আওয়ামী লীগ ফিরবে। সেনাবাহিনী ব্যারাকে ফিরবে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী এই যে মাঠে আছে, কিংবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, 1.5 বছর হয়ে গেল সেনাবাহিনী মাঠে আছে। সেনাবাহিনী উঠে যাবে 28 ফেব্রুয়ারি। তারপর থেকে আওয়ামী লীগের ফেরা বলা যায় ফেরা শুরু হবে। ফিরতে পারবে যদি আওয়ামী লীগ বাস্তবতা সম্পূর্ণ পরিকল্পনা করে। কারণ এই যে সামনে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটাও এই মুহূর্তে ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে না। নির্বাচনটা হয়ে যাবে, একটা কর্মসূচি আসবে যে নির্বাচন বর্জন করুন, আওয়ামী লীগেরা ভোট দিতে যাবেন না, আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবেন না, 10% ভোট বা 15% ভোট কালেকশন হবে, হয়ে একটা ভোট হবে। ভোট হয়ে একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে দেওয়ারই একটা ষড়যন্ত্র চলছে। আমি গতকালকে বলছি, তার আগে বলেছি। তো সেই জায়গা থেকে সেই সরকারটা বসে দেশকে কন্ট্রোল করা কিন্তু কঠিন। এবং কারা বসছে এখন, যারা দেশ চালাচ্ছে তারাই আসলে বসছে। এই যে ধরুন ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদ সহ এবং বিশেষ সহকারী সহ ম্যাক্সিমাম 30 জন শীর্ষ পদে বসে আছে, তাই তো? এই 30 জনের বাইরে যে দেশটা চালাচ্ছে যারা, তারা কিন্তু জামাত আর না হয়তো বিএনপি। কি পয়েন্টগুলোতে মূলত জামাতের উপস্থিতিটাই বেশি এবং ক্ষমতার মূল কেন্দ্রে নির্বাচন পরবর্তী সময়ে জামাতই থাকবার সম্ভাবনাটা বেশি। কিন্তু কি কন্ট্রোল করতে পারবে বাংলাদেশকে? না, এখন যেহেতু পারছে না, 1.5 বছর যেহেতু পারছে না, আপনি যদি মনে করেন যে নির্বাচিত সরকারের লাইফ সব ঠিক হয়ে যাবে, নির্বাচন পরবর্তী সময়ে জামাত সব কন্ট্রোল করে ফেলবে বা বিএনপি সব কন্ট্রোল করে ফেলবে, না, কোনোভাবেই না, বরঞ্চ আরো খারাপ হবে। এবং পুলিশ ভঙ্গুর, প্রশাসন ভঙ্গুর, সবকিছু ভঙ্গুর। এই সবকিছু ভঙ্গুর যখন, তখন আওয়ামী লীগের আশা কি এই যে বর্তমান বিদ্যমান বাংলাদেশের যে পুলিশ আছে, পুলিশকে ঠেকাতে পারবে? আজকেই সেনাবাহিনী উঠে যাক, কালকেই আওয়ামী লীগ দেখবেন ধ্বংসে মাঠে নেমে গেছে। এবং সেই সময়টা আসছে আগামী মার্চ মাস থেকে। একদম মার্চ দিয়ে বলছি যে আগামী মার্চ মাস থেকে আওয়ামী লীগ ফেরা শুরু করবে, যদি যেভাবে এগুচ্ছে সেভাবে চলতে থাকে। একটা জিনিস মনে রাখবেন যে নির্বাচিত সরকারকে সেনাবাহিনী পাহারা দেবে না, সেনাবাহিনী আজীবন এভাবে মাঠেও থাকবে না। তো কাজেই সেনাবাহিনী উঠে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ফিরবে। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও হতাশায় ভুগছেন যে আওয়ামী লীগ আদৌ ফিরবে কিনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই আওয়ামী লীগ ফিরবে, কারণ জনগণের চাহিদা আছে, মানুষের চাহিদা আছে, এই মাটির চাহিদা আছে। এই মাটিতে বারবার স্লোগান উচ্চারিত হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম। সেই আগে ভালো ছিলামটা আজকে রূপকথা হয়ে যাচ্ছে। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, এই যে জানুয়ারি মাস গেল, প্রতি বছর শিক্ষার্থীদের জন্য বই উৎসব হয়, অভিভাবকরা কি এগুলো খেয়াল করছেন না? আজকে বই উৎসব ইতিহাসে লিখতে হবে। যে অবস্থা দাঁড়িয়েছে, বছর বই উৎসব হয়নি, গত বছর বই উৎসব হয়নি, আগামী বছর নির্বাচিত সরকারের সময় বই উৎসব হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এমন নানা কিছু আওয়ামী লীগের নেতৃত্বে একটা দেশ এগিয়ে যাচ্ছিল, সেই এগিয়ে যাওয়াটা পিছিয়ে গেছে। শুধু ইউনূসের দোষ দিয়ে তো লাভ নেই, ইউনূসের উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহকারী ইউনূস মিলিয়ে 30 জনের দোষ না তো। আজকে দেশের এই অবস্থার জন্য, এই অবস্থার কারণ বিএনপি, জামাত, তারা যদি এতই ভালো হবে ভাই, গত 1.5 বছরে দেশটা তো ভালো করে ফেলতে পারতো।
তারা ইউনূস সরকারকে সহযোগিতা করে, তো কোনো সংকট হলে ইউনূস সরকার ডাক দিলে তারা হাজির হয়ে যায়। আপনি তাহলে কিভাবে ভাবেন যে এই 30 জন লোক পরিবর্তন হয়ে 60 জনের মন্ত্রী পরিষদ গঠিত হবে, দেশ একদম ভালো হয়ে যাবে? দেশ ভালো হবে না। এবং এই পুলিশ, এই আইন শৃঙ্খলা, এই সিস্টেম কোনোভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি করতে পারবে না, অর্থনীতির উন্নতি করতে পারবে না, যার কারণে বাংলাদেশের জনগণ চাইবে যে আওয়ামী লীগ ফিরে আসুক এবং আওয়ামী লীগ ফিরে আসবে। এখন প্রধান বাধা, প্রধান ভয়ের জায়গাটা হচ্ছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনী উঠে যাবে ফেব্রুয়ারি মাস থেকে। কাজে মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ ফুল ফেজে ফিরবে বলে আমি মনে করি। আপনারাও নিশ্চয়ই একমত হবেন। আওয়ামী লীগ যদি শক্তি সামর্থ্য নিয়ে ফিরে আসে তাহলে ফিরে আসবে, এবং আওয়ামী লীগ বসে থাকবে না। তো আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। ভিতরে ভিতরে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, হতে হবে। এই মাটির দাবিকে অস্বীকার করতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগকে অন্য কারোর সাথে মেলালে হবে না। এই যে অনেকে বলেন যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে, না, প্রশ্নই আসে না। মুসলিম লীগের প্রেক্ষাপট আর আওয়ামী লীগের প্রেক্ষাপট এক নয়। মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এবং ওই ভাঙা অংশটা মুসলিম লীগের অনেকটা দখল করেছিল, যার কারণে আওয়ামী লীগ আজ পর্যন্ত ভাঙেনি এবং ভাঙবেও না। আওয়ামী লীগের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ শেখ হাসিনা জানে মারা যাননি 2024 অগাস্টে। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি, তার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরে আসবে। আগামী মার্চ এপ্রিল থেকে আওয়ামী লীগ ফিরে আসবে। মাস বলছি, এভাবে দিন তারিখ বলে বলি না কখনো। যদি এইভাবে এগোয়, এইভাবে প্রেক্ষাপটটা আগায়, যদি নির্বাচন হয় এবং সেনাবাহিনী যদি ফিরে যায়, আবার যদি নির্বাচন বাধাগ্রস্ত হয়, নির্বাচন না হয়, সেনাবাহিনী আবার ফুল ফেজে চলে আসে, কিংবা সেনা হস্তক্ষেপে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিল, তাহলে হিসেব ভিন্ন হবে। এইভাবে এগুলো আগামী মার্চ এপ্রিলে মাস্ট আওয়ামী লীগ ফিরতে শুরু করবে। এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেবিদারে আসলে খেলা জমে উঠেছে। হাসনাত আব্দুল্লাহ গতকালই অনেক জায়গায় বলছেন যে মুনবিন খালাবি, মানে মুন্সি সাহেব, মঞ্জুরুল আহসান মুন্সি, বিএনপি প্রার্থী, উনি ব্যাংকের টাকা দিতে পারেন না, কিন্তু জনগণের কিভাবে সেবা করবেন। আসলে এভাবে আমরা যদি খুঁটিয়ে ধরি, তাহলে কিন্তু এনসিপির একজন কিন্তু নির্বাচন করতে পারে না। শুধু এনসিপি না, আরো অনেক প্রার্থী কিন্তু নির্বাচন করতে পারে না। সেই জামাত হোক, বিএনপি হোক, আর এনসিপি তো আরো অনেক দূরের কথা। এক বছরে তারা কোটিপতি হয়েছে কিভাবে, তারা নির্বাচন করার জন্য কি পরিমাণ টাকা দরকার। তাদেরই এক বন্ধু বলেছিল যে 10 কোটি থেকে 20 কোটি টাকা পর্যন্ত লাগে নির্বাচনের জন্য, যিনি তো এখন চুপচাপ পদত্যাগ করে এখন মানে তাদের সাথে মিশে গেছে। তো ওনার ব্যাপারে আসলে কেউই প্রশ্ন তুলে নেই। সে আসিফ মাহমুদ কিভাবে হাসির মাংস খেলেন, সেই জানি আলমের কি অবস্থা হলো, এগুলো নিয়ে কিন্তু এনসিপি কোনো প্রশ্ন তুলছে না। এবং আমরা দেখলাম যে মানে কোনো আলাপ আলোচনাও নেই, এবং আরেকজন তো চুপচাপ আছেন যে মাহফুজুল আলম, তার ব্যাপারে কোনো প্রশ্ন নাই কারণ, এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। তো এই প্রসঙ্গে আসি, দেবিদার প্রসঙ্গে। দেবিদারে আসলে হাসনাত আব্দুল্লাহ দুটি বিষয়ে ওনাকে হয়রানি করার চেষ্টা করছে, মানে দুটি কারণে অ্যাকচুয়ালি। একটি হচ্ছে যে উনি অনেকে চিন্তা না বা ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন, এরকম একটা খুবই জায়গা থেকে। আরেকটি কারণ হতে পারে যে হাসনাত আব্দুল্লাহ আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করতে চায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে জয়লাভ করতে চায়। এবং উনি ওনার লাইভে বলেছেন যে উনি বিএনপির অনেকেই নাকি ওনাকে ভালোবাসে এবং অনেকে ভোট দিবে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রচারণায় ওনাকে মানুষজন টাকা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আসল থেকে খুলে টাকা দিয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মানে তারাই উপরে উঠে পাচ্ছে বা আসতে পাচ্ছে, আবার সেটা ভিডিও করা হচ্ছে, সেটা প্রকাশ করা হচ্ছে। আবার উনি একটা এতিমখানায় গেছেন, সেখানে কান্নাকাটি করতেছেন কারণ এখানে সবাই ওনাকে খেতে দিচ্ছে। আসলে এটা হচ্ছে যে মানে নির্বাচনী প্রচারণা। মানে শুরু থেকেই আমি বলবো না যে ছেলেগুলো 5 আগস্টের আগে আমরা যেভাবে দেখেছি, যে হাসনাত আব্দুল্লাহকে দেখেছি বা আমাদের, এবং হাসনাত আব্দুল্লাহর যে মানে আন্দোলনে তার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, সে এক পর্যায়ে ম্যানেজ হয়ে গেছিল। এরপরে 5 আগস্টের পরে সে নিজেকে একেবারে একজন বীর মুক্তিযোদ্ধা, মানে 24 যোদ্ধা হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, আমরা যদি এই যে আহত নিহত পরিবারগুলো, তার থেকে কিন্তু কোনো সহযোগিতা পায়নি, কোনোদিন কোনো সহানুভূতিও পায়নি। সেই হাসনাত আব্দুল্লাহ নিজের যে দেবিদারে এখন যেভাবে মানে ঘুরপাক খাচ্ছে বা জনগণের কাছে যাচ্ছে, একটা ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, ঠিক এইভাবেই সে 24কে ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো সেই কোটি টাকা দিয়ে কিন্তু তার নির্বাচনের প্রচারণা সেটা আনা, এবং সে আসলে কতটুকু দেখিয়েছে, সেগুলো যদি কোটি টাকা হয়, হাসনাত আব্দুল্লাহ আসলে উড়ে যাবে আমার মনে হয়। তো মানে নির্বাচন করা তো দূরে থাকুক, করে যাবে। কিন্তু আমাদের দেশে আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে এগুলো করতে পারি না, বা আমাদের যে প্রশাসন আছে সেভাবে চ্যালেঞ্জ করতে পারে না। সেভাবে চ্যালেঞ্জ করতে আসলে এনসিপির একজনও নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই আসে না। এবং শুধু এনসিপি না, বিএনপির অনেকেও বাদ করতে পারে। সেভাবে যদি খুঁটিয়ে দেখা হতো, বা মানে আমাদের প্রশাসন সেভাবে স্বচ্ছ হতো, বারবার প্রশাসনের দিকে আঙুল তোলা হচ্ছে যে প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে গেছে। আসলে যখন মানে তারা ব্যবহার করতে পারে, তখন কিন্তু এই প্রশাসনকে মানে নিয়ে কথা বলে না, কিন্তু যখন ব্যবহার করতে পারে না, তখন প্রশাসন নিয়ে প্রশ্ন ওঠে, পুলিশ নিয়ে প্রশ্ন ওঠে, এবং সরকার নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রশ্ন ওঠার কারণ হচ্ছে যে একদিকে যেমন এই মানে প্রশাসনকে চাপে রাখা, এদের কথা শুনতে বাধ্য করা, একদিকে ব্ল্যাকমেলিং করা প্রশাসনকে। তো এই ব্ল্যাকমেলিং করে কিন্তু ওরা কোটিপতি হয়েছে এনসিপির। আপনারা হয়তো বলবেন যে এনসিপি সম্পর্কে আমি কেন বলছি। এনসিপি সম্পর্কে আমাদের একটা ভালোবাসা ছিল, আমাদের মানে আত্মবিশ্বাস ছিল, আমরা এদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্নটা কিন্তু তারাই আমাদের ভেঙে দিয়েছে। আজকে যে এক বছরে তাদের যেই মানে কীর্তিকলাপ, এবং এক বছরে সবাই কোটিপতি, মানে 10 কোটি 20 কোটি, যেটা আসিফের কথাই যদি আমি ধরি, 10 কোটি 20 কোটি ছাড়া নির্বাচন করা যায় না। তো তাদের এক একজনের অনেক কোটি কোটি টাকা, তারা শিক্ষকতা করলেও কোটি টাকা, তারা শিক্ষকতা মানে তারা চকশো করলেও কোটি টাকা, তারপর মানে তারা যাই করুক না কেন, তাদের কোটি কোটি টাকা হওয়ার কোনো বিষয় না। এবং তারা যখন যেখানে সুবিধা, সেই মানে একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, প্রশাসনের প্রতি আঙুল তুললো, বিএনপি নেতাদেরকে হেয় প্রতিপন্ন করলো, বিএনপি নেতাদেরকে চাঁদাবাজ বলে গালি দিল, কিন্তু নিজেরা চাঁদা নিলেও কোনো সমস্যা না, সেটা হচ্ছে জনগণ তাদেরকে ভালোবেসে দিচ্ছে, ঠিক আছে, ব্যবসায়ীরা তাদেরকে ভালোবেসে দিচ্ছে। কিন্তু বিএনপির সাথে যদি মানে ব্যবসায়ীরা বসে, তাহলে দোষদের সাথে বসে গেছে, আর তাদের সাথে যদি পেছনে টাকা পয়সা লেনদেন করলো, সেটা হচ্ছে তাদেরকে ভালোবেসে দিচ্ছে। তো এই হচ্ছে তাদের দ্বিচারিতা। এই দ্বিচারিতা নিয়ে আসলে তারা নির্বাচন করে, নির্বাচিত হয়ে তারা মানুষকে কিরকম করবে। আপনি দেখেন জুলাই আগস্টের পরে এরা আহত নিহতদের সাথে কিরকম ব্যবহার করেছে, সবাই কিন্তু বলেছে। আমার সাথে আহতদের পরিবারের মানে আহতদের সাথে যেরকম যোগাযোগ আছে, এবং নিহত পরিবারের প্রত্যেকটি পরিবারের সাথে আমার মোটামুটি কানেকশন আছে। তো এরা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এরা কিন্তু নির্বাচিত হয়ে জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আমি বলছি না যে মানে বিএনপি খুব ভালো ব্যবহার করবে, বিএনপির মানে এখনই তো মনে হয় যে ক্ষমতায় চলে আসছে, সেটা মনে করার কোনো কারণে যে এনসিপি কথা বলছে দেখে আসলে বিএনপি মানে বিএনপি কথা ভালো বলছে তা না। বিএনপিও তাই করে, নির্বাচনের আগে ধারে ধারে যায়,
এবং নির্বাচনের পরে কিরকম আচরণ করে সেটা আমরা দেখি, কিন্তু ওরা তার থেকেও বেশি খারাপ করবে। কারণ কি, মানে আমরা তাদেরকে জুলাই আগস্টের পরে দেখে ফেলেছি। এখন হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ খুবই আবেগপ্রবণ, এই আবেগটাকেই ওরা কাজে লাগাচ্ছে বারবার। ঠিক আছে, জুলাইয়ের পরে কাজে লাগিয়েছে, এই জুলাইকে বিক্রি করে এখন তারা এমপি হওয়ার স্বপ্ন দেখছে, এবং এমপি হয়ে তারা কি পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করবে সেটা মানে আপনারা যদি ওরা নির্বাচিত হয়ে আসতে পারে কেউ, তখন আপনারা মানে আমার কথাগুলো মিলাই দেখবেন। এখন হয়তো আপনারা আমাকে বকা দিবেন, আমি জানি আপনারা আমাকে বকা দিবেন। তো এটা নিয়ে মানে আমি 1 বছর আগে ওদের ব্যাপারে যা বলছি এখনো তা বলছি, আমরা এটা নিয়ে গল্প করতাম, এরা ছিল আমাদের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটা ওরাই ভেঙে দিয়েছে, ওদের আচার আচরণে, ওদের কথাবার্তা, এবং ওরা আসলে মুরব্বীদেরকে মানে কোনোভাবেই শ্রদ্ধা করতে জানে না। এক দেবিদ্বারে যে কাহিনী ঘটেছে হাসনাত আব্দুল্লাহ অনেকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে, নিজেকে হিরো বানানোর চেষ্টা করছে। আমার কথা হচ্ছে নির্বাচন করবেন, বাট নির্বাচন করতে গেলে তো আপনার প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচন করেন। তো একজনকে যে আপনি হেয় করার চেষ্টা করছেন, হেনস্থা করার চেষ্টা করছেন, এটা স্পষ্টভাবে বোঝা যায়। ঠিক আছে, তো এই জায়গা থেকে আসলে সরে এসে মানে সঠিকভাবে নির্বাচন করেন, আর ইমোশনালি ব্ল্যাকমেল না করে নিজের যে আসল চেহারা সেই চেহারাটা দেখেন, আর নিজের হিসাব নিকাশটা তুলে ধরেন। আপনারা তো সৎ, মানে আপনাদের দাবি যে আপনারা সৎ, তাহলে বিএনপি চাঁদাবাজ, তো আপনারা আপনাদেরটা তুলে ধরেন। এত তো মানে মানুষের ইমোশন নিয়ে মানুষকে হেয় করে মানুষের মানে এটা এইসব খেলা তো মানে দরকার নেই। আপনারা আপনাদের সঠিক আদর্শটা দেখান, আমরা সেই আদর্শটা দেখতে চাই, কোনো ব্ল্যাকমেলিং না, এবং কাউকে হেনস্থা করেন না। নির্বাচন করতে চান নাকি নির্বাচন বানচাল করতে চান, নাকি আসলে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা জিতে আসতে চান, এটা এখন সবচেয়ে বড়। তো সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আজকেকার ভিডিওতে। অবশ্যই ভিডিওটা দেখে যা বুঝছেন আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে মন্তব্য প্রকাশ করবেন। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিয়মিত ভিডিও আপনারা দেখতে পারেন এবং ভিডিওটা আপনাদের কাছে যাতে পৌঁছায়। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।